সেনা নিবাস থেকে, সেনা সদর থেকে ওখানে একটা তারা প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের জন্য, এবং সেখানে তারা জানিয়েছে কিছু তথ্য যে ঢাকার একটা কনভেনশন হল ভাড়া করে প্রায় 400-র মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এ সমস্ত এদের একটা মিটিং হয়েছে, এবং সেখানে কিছু প্রশিক্ষণও দিয়েছে একজন সেনা কর্মকর্তা। এবং এটাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা আমি একটা জিনিস খেয়াল করলাম, তারা যে জিনিসটা বলেছে যে একটা বৈঠক হয়েছে, ষড়যন্ত্রমূলক বৈঠক, এবং প্রায় সকলেই, সবগুলি পত্রিকাতেই সেই বৈঠক কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে। তো এটা থেকে সেরকম যে আমরা আগে যেরকম দেখতাম বন্দুক যুদ্ধ, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হতো। তার মানে যারা মিডিয়াগুলো তারা নিজেরাই এটাকে বিশ্বাস করতো কিনা সন্দেহ। তো আসলে এটার কি বাস্তবতা আছে এই সময়ে? এই ধরনের কিছু কি ঘটেছে? আর এই জিনিসটা সেনা সদর এই প্রথমবারের মতো নতুন সরকার আসার পর এই ধরনের ব্রিফিং বা করলো কেন? ধন্যবাদ। দেখুন, আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে একজন সার্ভিং কমিশন অফিসার, র্যাঙ্ক অফ মেজর, তিনি আহ, এর মধ্যে ছিলেন বা যুক্ত হয়েছেন বলে বলা হচ্ছে। এবং তিনি একটা সেনা পরিবার থেকে আগত মানুষ। তার, আমার জানা মতে, শ্বশুর মহোদয় তিনি একজন 2 স্টার জেনারেল ছিলেন, অবসরপ্রাপ্ত। এবং মেজর সাদেক তিনি একজন ইনফ্যান্ট্রি অফিসার। নর্মালি আমরা যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আজকাল প্রচুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেখি। তার মধ্যে এমনও পাওয়া যেতে পারে কেউ অব্যাহতিপ্রাপ্ত, কেউ অবসরপ্রাপ্ত, কেউ বরখাস্ত। কারণ সেনা কালচার অনুসারে যেই প্রক্রিয়ায় আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হয়। অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত, অব্যাহতিপ্রাপ্ত হলে অব্যাহতিপ্রাপ্ত, বরখাস্ত হলে বরখাস্ত, ব্র্যাকেটে লিখতে হয়। তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে একজন সার্ভিং অফিসার, আমার জানা মতে তিনি রামুতে, যে আমাদের নতুন যে ক্যান্টনমেন্টটি হয়েছে কক্সবাজার রিজিয়নে, সেখানে কর্মরত ছিলেন। এবং সেখানে আহ 90 দিনের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত। তো এই স্ট্যাটাসের মানুষকে নর্মালি সেনা কালচারে ডেজার্টার হিসেবে ধরে নেওয়া হয়। তো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন, সেই কারণে তাকে যে অ্যাটাচ করা হয়েছে, এটা বাদে প্রাথমিকভাবে তিনি যেহেতু কাইন্ড অফ ডেজার্ট একটা আবহের মধ্যে ছিলেন, সেই কারণেই তাকে প্রথমত আপনার একটা প্রক্রিয়ায় ফেলবার কথা। যতটুকু জানা গেছে, লগ এরিয়াতে তিনি অ্যাটাচমেন্টে আছেন এবং এটি এরিয়া কমান্ডারের দপ্তরে অবস্থিত। এখন আপনার ডেজার্টার, যেমন শহীদ জিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে যদ্দূর মনে পড়ে একজন সেনা অফিসার মুজাফফর তিনি অ্যাবসকন্ডিং। এরকম গোটা দুয়েক ব্যক্তির কথা আমরা শুনেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তারা অ্যাবসকন্ডিং। তো এই যে ডেজার্টার বা অ্যাবসকন্ডিং স্ট্যাটাসের মানুষজন, তাদের সেনা কালচারে যেটা হয়, আপনার কোর্ট অফ ইনকোয়ারি হয় এবং কোর্ট মার্শাল হয়। তাতে আহ 7 বছর থেকে 12 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং তাকে হয়তো বের করে দেওয়া হয় সেনা আহ, এই এই বাহিনী থেকে, বা নৌবাহিনী থেকে, বা বিমান বাহিনী থেকে, তিনি সংশ্লিষ্ট যে বাহিনীর অফিসারই হন না কেন। হুম, এখন একজন, মানে অনেক সময় হয় কি, দুটি বিষয়। একটা হচ্ছে অনেক সময় একটা ন্যারেটিভ তৈরি করা হয় হুম, দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য। আহ এই ধরনের ন্যারেটিভ আমরা পাকিস্তান আমলে দেখেছি। এমনকি এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনার মেজর জলিল, তার একটা ছবি অবজারভারে, পাকিস্তান অবজারভারের ব্যাক পেজে চেপে দেওয়া হয়েছিল। এবং লম্বা লম্বা চুল, চেহারা, মানে সেনা যে সংস্কৃতি, অর্থাৎ আপনি চুল ছোট রাখবেন, তার বদলে হিপ্পি টাইপের
ছিল সেই ছবিতে, এবং একটা টন্ট করে লেখা হয়েছিল মেজর অফ মুক্তিবাহিনী হিপ্পিস্টাইন, মানে এরকম টন্ট করা হয়েছিল চলিলের ছবি ছেপে দিয়ে। তো এই ধরনের ন্যারেটিভ অনেক সময় তৈরি করার চেষ্টা হয়। আর আপনি খেয়াল করে দেখবেন, এটা বেসামরিক হোক সামরিক হোক, আপনার প্রেস নোটের যে ভাষা সেটি কিন্তু একই টাইপের। কিছু বিচ্ছিন্ন ঘটনা, দুষ্কৃতকারী, নানান রকমের ডেসক্রিপশন প্রদান করা হয়। তো ফলে সেটা এর মধ্যে এক ধরনের আড়ষ্টতা থাকে, এবং সেটি ওই আড়ষ্টতার কারণে নানা রকম সন্দেহের জন্ম দেয়। এখন ধরুন এই জুলাই ঘোষণা বা সনদ নিয়ে নানামুখী তৎপরতা চলছে। সেই ৩রা জুলাইতে পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে মানে যেভাবে কোशिশ করলেন যে ওই দিনই বোধহয় এটি ঘোষণা করা হবে, সেটি 1 মাস পরে আপনার ঠেলতে ঠেলতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন এই জুলাই ঘোষণার বিষয়টাকে দৃষ্টির আড়াল করবার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে হয়তো এরকমের একটা ন্যারেটিভ হাজির করার বা কুক আপ করার চেষ্টা থাকলেও থাকতে পারে, এরকম একটা সন্দেহ অনেকের মনে আছে। কিন্তু আমার 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 যে প্রশ্নটা সেটা হলো, এই যে সেনা সদরের থেকে যে প্রেস ব্রিফিংটা করা হলো, সেখানে যে জিনিসটা বলা হলো যে একটা কনভেনশন সেন্টারে তারা মিটিং করেছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এগুলো নিয়েও আমার বক্তব্য না। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হলো, তারা যে সন্দেহটা করছে যে আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ আবার ফিরে আসার চেষ্টা করছে অথবা তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা হচ্ছে, আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দের যারা নাকি বিদেশে পালিয়ে গিয়েছে তাদের ফিরে আসার মতো অনুকূল পরিবেশ বিরাজ করছে? দেখুন, এই ধরনের একটা পারসেপশন আপনার যারা ক্ষমতা আছেন তাদের আছে, এবং সেই চিন্তা থেকে তাদের নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা করেন, তারা কেউ কেউ ভাবেন যে আগামী 50 বছর এরা মাথা তুলতে পারবে না, কেউ ভাবে ন্যূনতম 10 বছর, মানে তাদের কোনো খানা নেই। কিন্তু এটা তো তাদের পারসেপশন। আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো ডেসপারেট বাঞ্চ অফ পিপল, এবং দেয়ালে পিঠ ঠেকা এখন। ভারতে আশ্রয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তারা। এবং এই পরিস্থিতি পরিবেশ আপনার বাংলাদেশের সবচেয়ে পুরনো আরেকটি রাজনৈতিক দল জামাতে ইসলামের সদস্যদের ফেস করতে হয়েছে 71-এ সে স্বাধীনতা যুদ্ধের পরে। আপনার খেয়াল করে দেখেন যে যারা বেঘরে মারা গেছেন, রাজাকার কোট আন্ড কোট, এই তকমা মাথায় নিয়ে, তারা একজন সদস্য, পূর্ণ সদস্য, তারা কিন্তু আপনার প্রাণ হারাননি। হয় নেপাল হয়ে বা মিয়ানমার হয়ে কোনোভাবে তারা দেশের বাইরে চলে গেছেন, অনেকে থিতু হয়েছেন ব্রিটেনে, অনেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এবং ঠিকই 75-এর পট পরিবর্তনের পর তারা অনেকেই ফিরেছেন, স্বয়ং প্রয়াত অধ্যাপক গোলাম আজম পর্যন্ত। এবং এখানে আপনার যে অবস্থাটা, যে 72 থেকে 75 এই সময়টায় জামাত মূলত হুইসপার ক্যাম্পেইন পিরিয়ড হিসেবে সেটাকে দেখেছে। পরে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম দিয়ে শুরু করার পরেও পরবর্তীতে যখন আপনার দলের রেজিস্ট্রেশনের সুযোগ আসলো, তারা কিন্তু জামাত ইসলামী নাম নিয়ে আবার অবতীর্ণ হয়েছেন। তো আওয়ামী লীগকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা কিন্তু অনেকের মধ্যে আছে। কেউ কেউ ভাবছেন যে রিফর্মড একটা আওয়ামী লীগ হবে, অনেকে ভাবছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনার সাবির হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব যে জামিন পেয়ে গেলেন, নিশ্চয়ই এরকম একটা প্ল্যান আছে যারা ক্ষমতা আছেন তাদের। আবার কেউ কেউ ভাবলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের তনয় এবং তনয়া, তারা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছেন, সুতরাং এটা একটা লিওয়ে হতে পারে, আরেকটা বিকল্প। কেউ কেউ আবার মালিক উকিল সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন একসময়, তার পুত্র খেলন উকিলকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করেছেন। তো ফলে এই নানামুখী চিন্তা ভাবনা বাজারে বিদ্যমান। এটাগুলো এক ধরনের রিফর্মড আওয়ামী লীগ তৈরির চেষ্টার চিন্তা। কিন্তু এর পাশাপাশি আবার ওই যে নর্মালি যেটা হয়, যখন অন দ্য রান থাকে
একটা দলের একেবারে পেটানো নেতাকর্মী সমর্থকরা শীতনিদ্রায় প্রবেশ করে এবং পরবর্তীতে যার নেতৃত্বে যার তাদের আস্থা, তিনি যদি আপনার কোন রকমের অনুপ্রেরণা যোগান, তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তাই দাঁড়াচ্ছে এখন। গোপালগঞ্জ হচ্ছে আই ওপেনার। আপনার সরকারি সূত্র অনুসারে 5 জন মৃত্যুবরণ করেছেন, অসমর্থিত সূত্র অনুসারে প্রায় 50 জন প্রাণ হারিয়েছেন। তো যে পরিমাণ রেজিস্ট্যান্স ফেস করতে হয়েছে একেবারে ওয়েল ট্রেন্ড ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আত্মরক্ষার্থে কোট আনকোট লাইভ অ্যামুনিশন ব্যবহার করতে হয়েছে। তা না হলে এখানে এক মিনিট যাদের আপনাকে একটু প্রোটেকশন তারা থামাচ্ছি, দিচ্ছিলেন এই একটু যে থামাচ্ছি আপনাকে আমি, যে কালকে কিন্তু ব্রিফিং এ যিনি কথা বলেছেন ব্রিগেডিয়ার সাহেব, তিনি কিন্তু এই কথা গুরুত্ব দিয়ে বলেছেন যে গোপালগঞ্জে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। তাহলে তারা মারা গেল কিভাবে? দেখুন, মানে ওই যে আমি বললাম না যে মানে এই ধরনের ন্যারেটিভ নানান রকম আড়ষ্টতা থাকে। এখন আহ, এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, তাদের জীবন সংশয় একটা অবস্থা। সেই জন্য সাজোয়া জানের মধ্যে মানে এপিসির মধ্যে আশ্রয় নেওয়ার পরেও সে আশঙ্কাটা থেকে গেছিল যে তারা মুভ করতে পারবেন না। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা ব্যবহার করা হয়েছে এবং সেই জন্য লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে। এখন কোন ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছেন, 7.62 রাইফেল না অন্য কিছু, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করেছে। প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে, পৃথিবীর যেই দেশের নাগরিক আপনি হন না কেন, বাংলাদেশ তো বটেই। এখন গোপালগঞ্জের যে রেজিস্ট্যান্স,